নমস্কার, ফিরে এলাম আবার বাংলা স্ফিয়ারে। গতকাল আমি কলকাতা শহরে থাকতে পারিনি, সেই জন্য দৈনন্দিন ঘটনাবলী নিয়ে কোনো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে, কেননা গতকাল বিধানসভায় যে নাট্যরঙ্গ অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে কে কী বলছে, কেন বলছে, কিভাবে বলছে, এইসব দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে। ফলে উইথ এ লিটল বিট অফ হাইন্ডসাইট আমি আপনাদের এই বাজেট নিয়ে দু চারটে কথা বলবো এবং আমি কিভাবে এই বিষয়টাকে দেখি তা ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় এপ্রিলের 1 এপ্রিল থেকে। 1 এপ্রিলে হওয়ার দিন আসার আগে সম্ভবত পশ্চিমবঙ্গে ভোটের নোটিফিকেশন জারি হয়ে যাবে। আর একবার নোটিফিকেশন জারি হয়ে গেলে আমাদের যে ক্ষমতাসীন সরকার তারা সম্পূর্ণ লেমডাক হয়ে যায়। সুতরাং যে কোনো সরকার যাদের একমাত্র কাজ ছলনা করা, মিথ্যে কথা বলা, প্রবঞ্চনা করা, একমাত্র তাদের পক্ষেই এই ধরনের একটা অনৈতিক সুস্থ গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী এবং কার্যত ভারতবর্ষের অন্যত্র প্রায় কোথাও না হওয়া একটা ঘটনা বাংলাতেই ঘটানো সম্ভব। সুতরাং আমি এটাকে কোথায় কত অনুদান, কোন ভাতা বাড়ল, কোন ভাতা নতুন সংযোজিত হলো, এইসবের মধ্যে ঢুকছি না। কেননা আমি জানি এইসব সব কথাটাই হচ্ছে একটা বায়বীয় ঢপ। যদি তৃণমূল সরকার, যদি দয়হস্যই কোট আনকোট তৃণমূল সরকার ক্ষমতায় ফেরে, একমাত্র তাহলেই তাদের এই পেশ করা সোকল বাজেট রূপায়িত করার দায় তাদের পড়বে। বর্ধিত ব্যয় বোঝা তাদের বহন করতে হবে। আরও 1 লক্ষ কোটি টাকা ঋণ বাজার থেকে নিতে হবে। ছিল 8, হবে 9। সেটা পিসির গোফ থাকলে বাবারা 4 ভাই হওয়ার মতো ব্যাপার। আমি তার মধ্যে ঢুকছি না। আমার কাছে প্রথম প্রশ্নটা হলো, এই 2.5-3 মাস পরে যে রাজ্যে ভোট, তার আগে একটা পূর্ণাঙ্গ বাজেট পেশ করাকে প্রবঞ্চনা ছাড়া আর কি বলা যায়? যেটা আরও বলা যায়, অ্যাড করা যায় একটু বিশেষণ দিয়ে, সেটা হচ্ছে সচেতন প্রবঞ্চনা। কেন বলছি এ কথা? দেখুন, প্রথম কারণ হচ্ছে ভোটের মুখে যে সরকার দাঁড়িয়ে তার কোনো নৈতিক অধিকারই থাকতে পারে না দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত নেওয়ার। তার কারণ সেই সিদ্ধান্ত কার্যকর করার দায় তারা নিজেরা নিতেও পারে, আবার নাও নিতে পারে। যাই হোক, নেবে পরবর্তী নির্বাচিত সরকার। অথচ দায় চাপিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের ভবিষ্যতের ঘাড়ে। একে দুয়ো দেওয়া মানেও কিন্তু অনেক গুরুত্ব দিয়ে ফেলা। সেকেন্ড, এই ধরনের বাজেট কখনো অর্থনীতির দলিল হতে পারেই না। এটা নির্বাচনী ইশতেহার। সেদিক থেকে দেখলে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই বাজেটকে যেভাবে ডেসক্রাইব করেছেন সেটা 100% না, 1000% সঠিক। এবং যেহেতু নির্বাচনী ইশতেহার, অতএব হঠাৎ ভাড়া বাড়াও, নতুন প্রকল্প ঘোষণা করো, বাস্তবায়নের কোনো রূপরেখা নেই। কিন্তু
কোথা থেকে এই অর্থ আসবে, আয়ের উৎস কী, সেগুলো সব ওই আগামী ভোটের ফলাফলের মতোই অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন। আর এভাবেই ভোটারকে মুহূর্তের জন্য এটাকে বলে খুশি করার কৌশল। অর্থনীতি এখানে গৌণ, রাজনীতি মুখ্য। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, তৃতীয় কথা, এই বাজেট কার্যকর হওয়ার আগেই বাস অব্যবহিত পরেই সরকার বদলে যেতে পারে। অতএব হিসেবে শৃঙ্খলা, রাজস্ব ঘাটতি, ঋণের বোঝা, এগুলোর দায় সেভাবে এই সরকারের উপর তখন থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঢিলে দু পাখি মারতে চান সবসময়। একটা সুযোগ পেয়েছেন আইনের ফাঁক ফোকর দেখে, যে আমি যদি বাজেটও পূর্ণাঙ্গ বাজেটও পেশ করি, সংবিধানে কোথায় লেখা আছে আমি করতে পারবো না। দেখুন, সব কথা গণতন্ত্রে সংবিধানে লেখা থাকে না। কিছু কিছু জিনিস রীতি হিসেবে, গণতান্ত্রিক রীতি হিসেবে পালিত হয়। বিলেতে সেই কারণেই কোনো রিটেন কনস্টিটিউশনের গপ্প নেই, পুরোটাই হচ্ছে প্রথা এবং প্রচলিত রীতি। সেই রীতি ধীরে 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 বইয়ে লেখা অনুশাসন বা আইনের উপরে স্থান পেয়ে যায়। এরপরে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সরকার তাদের গত 15 বছরের হিসেব আমজনতার কাছে স্বচ্ছভাবে রাখতে পারেনি, কেন বলছি? ক্যাগ রিপোর্ট এড়িয়ে গেছে, সিএজি রিপোর্ট, ঋণের প্রকৃত অঙ্ক লুকিয়ে রেখেছে, কেন্দ্রের কাছে রাজ্যের দেনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই সরকার হঠাৎ ভোটের আগে জনদরদি বাজেট আনছে, এটা নিছক ভণ্ডামি। ফিফথ রিজন, গণতন্ত্রে বাজেট হলো জবাবদিহির দলিল, উপহার নয়। কিন্তু এখানে বাজেটটাকে ব্যবহার করা হচ্ছে অনেকটা স্পিড মানির মতো, ঘুষের মতো। আমাকে আরেকবার ক্ষমতায় রাখো, আমি তোমাদের টাকা তোমাদেরই দেব, প্রয়োজনে রাজ্যটাকে বেছে দেবো, দেউলিয়া করে দেব। এখন 36% আছে জিডিপি, আর 5 বছর সুযোগ পেলে সেটাকে 80% নিয়ে যাব, শুধু আর 5টা বছর আমাকে আমার মতো থাকতে দাও। এই হচ্ছে বাজেটের মূল কথা। আমাকে আরেকবার ক্ষমতায় রাখো, আমি তোমাদের টাকা তোমাদেরই দিয়ে যাব। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এই বাজেটের, সেটা হলো সরকার আসলে বলছে ভোটারকে বোঝানো যায়, হিসেব বোঝানোর কোনো প্রয়োজনই নেই। এখানেই দাঁড়িয়ে আছে ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ট্র্যাজেডি। আমজনতার কাছে প্রতিশ্রুতিটাই আসল, সেটাই নির্ণায়ক। জনতা কখনো ভেঙে 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 ভাবার প্রয়োজনই বোধ করে না যে মহিলা যা বলে গেলেন তা কি আদৌ সম্ভব? সেই ক্ষমতা কি রাজ্যের আছে? থাকলেও কোথা থেকে টাকা আসবে, কে দেবে? আর এই প্রশ্নগুলোকে মানুষের কাছে উত্থাপিত করে তাদের ভাষায় বোঝানোর জন্য যে ধরনের কুশলী, শিক্ষিত বিরোধী পক্ষের প্রয়োজন এই রাজ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিভাবে তাদের কর্তব্য সম্পাদন করে। শুধু দিনের মধ্যে 3 বার হয় দলীয়
কার্যালয়ে নয় বাইরে, 4-5 ধরনের নেতা বুম দেখলেই বিরাট বাগ্মী হয়ে ওঠেন। আর খুচরো কিছু নেতা আছেন যারা হিন্দু মুসলমান, সনাতনী হিন্দু, সনাতনী খ্রিস্টান এসব বলে মনে করেন জনগণের হৃদয় জয় করবে। এই যে আমরা বলি আমাদের দিক থেকে বাইট জার্নালিজম, আর তাদের দিক থেকে টেলিভিশন রিয়াকশন, এতে মানুষের মন মজে না। আজ পর্যন্ত দেখুন, যারা সরকারে আসবে তারা আপনাকে আমাকে বলতে পেরেছে যে হোয়াট কাইন্ড অফ এ গভর্নমেন্ট উইল দে আশার ইন। আমরা এলে টাটাকে নিয়ে আসবো। টাটা কি কারুর বাবার চাকর? সুকান্ত মজুমদার বললো আর টাটা চলে এলো। হোয়াট ইজ ইউর প্ল্যান ফর রিজেনারেশন অফ বেঙ্গল সোসাইটি অ্যান্ড ইকোনমি? অর্ণবের ভাষায় বলতে পারি, বেঙ্গল ওয়ান্টস টু নো। কোথাও আছে কোনো দলিল? থাকলেও সেটা কি আপনারা ব্যাংকের লকারে ঢুকিয়ে রেখেছেন? জনসমক্ষে আনার কোনো প্রয়োজনই বোধ করছেন না, শুধু ভাবছেন, তাকিয়ে আছেন এসআইআরের দিকে, কত নাম ছাঁটা যায়। একবার যদি সেটা হয়, কেল্লা ফাতে হয়ে যাবে। দেখুন, যারা মনে করেন ক্ষমতা এত আয়াসে পাওয়া যায়, তাদের চাইতে বড় নির্বোধ পৃথিবীতে আর দুটো আছে বলে রাজনীতিতে অন্তত আমার মনে হয় না। এখন এই যে ভোটারকে বোঝানো যায়, হিসেব বোঝানোর কোনো দরকার নেই। এটা শুধু অর্থনৈতিক দায়িত্বজ্ঞানহীনতা নয়, এটা আমজনতার যে কালেকটিভ পলিটিক্যাল কনসিয়াসনেস, সেটাকে কার্যত অবজ্ঞা করা এবং তুচ্ছ জ্ঞান করা। এই উপলব্ধিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একেবারে টনটনে আছে। তার মানে সংক্ষেপে বললে, এই বাজেট আসলে রাজ্যের অর্থনীতিকে বন্ধক রেখে ভোট কেনার চেষ্টা। এটা কোনো উন্নয়নও নয়, বলতে পারেন এটা শাসনের শেষ পর্যায়ে চরম আশঙ্কিত একটা শাসকের চেহারা। দেখুন, অন্য রাজ্য কি করে বা কেন্দ্র কি করে, এই ভোটের মুখে যখন তাদের উপর বর্তায় এই দায়িত্ব। ভারতের লিখিতভাবে কোনো আইন নেই, কিন্তু একটা দীর্ঘকাল ধরে চলে আসা রীতি আছে। সেটা হলো ভোটের কাছাকাছি সময় সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করে না, তার বদলে ভোট অ্যান অ্যাকাউন্ট আনে। ভোট অ্যান অ্যাকাউন্ট এসেনশিয়ালি হচ্ছে যে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে টাকা তোলার ক্ষমতা, নতুন প্রকল্প, নতুন এই ভাতা বাড়ানো, ওই ভাতা কমানো, এসবের গপ্পে ভোট অন অ্যাকাউন্টস বাজেট কোনোদিন যায় না। এর উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন প্রশাসনিক কাজ চালানো, যাতে নতুন সরকার এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সুযোগ পায়। এবং এরপর এর থেকে যেটা হয় সেটা হচ্ছে ভোটারকে ইনফ্লুয়েন্স করার অভিযোগ। ঠিক যেমন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার লিখলে বা ভোটের সময় প্রচার করলে নির্বাচন কমিশন আটকে দেয় বা গালবন্ধ করে বা সেন্সার করে, একটা সরকার যখন একটা বাজেটের মাধ্যমে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়ার চেষ্টা করে, তখনও তো অপরাধ একটাই। সুতরাং এটা বকলময়
মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ওই জ্ঞানেশ কুমারের কাছে যে দেখ, আমাকে তো বাড়ি থেকে বের করে দিলি, এবার তোদের কীরকম বাঁশ দিই, সোজা পথে না পারলেও বাঁকা পথে তো দিলাম। এখন বাস্তবে রাজ্যগুলো কি কি করে তার কয়েকটা উদাহরণ দিচ্ছে। গুজরাট, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, এই ছটি রাজ্যে সাম্প্রতিক যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে ধরুন ইট ইজ অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম। ভোটের মুখে এরা প্রত্যেকে ভোট অন অ্যাকাউন্ট এনেছে অথবা বাজেটকে অত্যন্ত সীমিত ও একেবারে রুটিন একটা এক্সারসাইজ হিসেবে পেশ করেছে। ভারতে এমন কোনো রাজ্যের দৃষ্টান্ত নেই যেখানে ভোটের ৩-৪ মাস আগে বিপুল ঘোষণা, ভাতা বৃদ্ধি, নতুন প্রকল্প ভরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে এবং সেটাকে স্বাভাবিক বলে পরিচয় করানো হয়েছে। Again, this is the first and the only aberration from a time-honored and virtually unanimous etiquette. এইগুলোর সঙ্গে সংবিধানে কি লেখা আছে না লেখা আছে তার সম্পর্ক নেই। সম্পর্ক আছে মূল্যবোধের, গণতান্ত্রিক, আর সম্পর্ক আছে কনস্টিটিউশনাল মোরালিটি বলে একটা কথা আছে, খুব কঠিন কথা। আমাদের রাজ্যে ওই যারা এসব বাজেট টাজেট লেখেন তারা হয়তো একটু আধটু বইয়ে পড়েছেন, কিন্তু কনস্টিটিউশনাল মোরালিটি বলতে কি বোঝায় আসলে সেটা অধিকাংশ নির্বাচিত অনির্বাচিত রাজনীতির কারবারিরা এই রাজ্যে বোঝেই না। এ তো গেল রাজ্যের কথা বললাম, এবার কেন্দ্রের দিকে তাকাই। 2004, 2009, 2014, 2019 ইউপিএ গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট, প্রতিবার লোকসভা ভোটের আগে কেন্দ্র ভোট অন অ্যাকাউন্ট এনেছে। এমনকি শক্তিশালী সরকার থাকলেও, যেমন ধরুন মোদী সরকার ইন 2019, তারা ইচ্ছে করলে এই আজকের মমতার মতো পূর্ণাঙ্গ বাজেট আনতে পারত, আনেনি কিন্তু। তাহলে অবধারিতভাবে ইনএক্সরেবলি ইট লিডস আস টু অ্যানাদার কোয়েশ্চেন, তাহলে এই রাজ্যে কেন হচ্ছে? এই রাজ্যে হচ্ছে কেন? কয়েকটা কারণ আছে আমার যা মাথায় এসছে। এক হচ্ছে সরকার জানে ক্ষমতা অনিশ্চিত, অতএব বাজেটকে নির্বাচনী ইস্তেহার হিসেবে ব্যবহার করতে হবে। পাবলিক মেমোরি ইজ প্রভারবিয়ালি শর্ট, অতএব জনতার যে কালেকটিভ স্মৃতিভ্রংশ তার উপর অগাধ ভরসা রাখতে হবে এবং আজকে ঋণের বোঝা ঘোষণা করা হলেও কাল পরশু তরশুতে এসব নিয়ে আর কেউ আলোচনাই করবে না। তার মানে চূড়ান্ত কথা হচ্ছে ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার মানে হচ্ছে জনগণের ম্যান্ডেটকে হাইজ্যাক করার চেষ্টা করা। এর বিরুদ্ধে কোনো প্রতিকার আছে কিনা আমি ঠিক বলতে পারবো না। নিশ্চয়ই আছে, যেটা আমার জানা নেই, জানার চেষ্টা করব। কেননা ভারতবর্ষে আর কোনো রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার দেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো কোথাও যে কাজটা করেনি, সে কাজটা যদি পশ্চিমবঙ্গেই করা হয় এবং বদ উদ্দেশ্যে করা হয়, প্রবঞ্চনা করার জন্য করা হয়, ভোটারকে প্রভাবিত করার জন্য করা হয়, তাহলে এর একটা নিশ্চয়ই প্রতিকারের রাস্তা আছে।
নির্বাচন কমিশন কিভাবে এই বাজেটে দেওয়া প্রস্তাবগুলো বা প্রতিশ্রুতিগুলোকে দেখবে আমি তো বলতে পারছি না। অবশ্য তাদের চিঠি হাতে পেলে ইদানিং শুনেছি নবনিযুক্ত মুখ্য সচিব সম্ভবত খুলেও দেখেন না, সোজা সেটা পাঠিয়ে দেন যাদের কাছে, না পাঠালে তার চাকরিটা ব্যাহত হয়ে যাবে। এখন এই যে ভোটারকে হাইজ্যাক করার বা ভোট হাইজ্যাক করার কৌশল, এটা কিন্তু শেষ কথাই বলি উন্নত শাসনের চিহ্ন নয়, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক আতঙ্কের লক্ষণ। কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনে, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। অতএব ঠুকে দাও একটা মিথ্যেতে ভরা, আকাশ কুসুম কল্পনায় ভরা, প্রবঞ্চনায় ভরা একটা বাজেট। এটা ঠিক তাই হয়েছে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায়। নমস্কার।